এই মুনা, আমার চশমাটা দেখেছো? তুমি তো চশমা পরে ওয়াশরুমে ঢুকলে। আশ্চর্য, দেখো খুলে বেসিনের পাশে রেখেছে হয়তো। ও তাই? না, বুঝলে নেই। তুমি শিওর আমি চশমা পরেই গেছিলাম? কি যে অদ্ভুত কথা বলো না তুমি। বাড়ি এলেই তোমার আক্কেল জ্ঞান সব তালগোল পাকিয়ে যায় নাকি? দিব্যি চশমা পরে ওয়াশরুমে ঢুকতে দেখলাম, এখন চশমা কই বলে বাড়ি মাথায় তুলছে। থাক, তার মানে মিনিমাম 1 সপ্তাহ। এক্সট্রা চশমা কি এনেছো? ওই চশমা 1 সপ্তাহের আগে পাওয়া যাবে না। আবার শুরু হলো তোমার রূপকথা গল্প, তাই না? আরে রূপকথা নয়, এ বাড়িতে আমার বড় দাদার একটা পোষা ভূত আছে। আমরা ছোটবেলা থেকে ওর কাণ্ড কারখানায় অভ্যস্ত। ঠিক 1 সপ্তাহ পরে ভূতের ঘরে ওই মাটির ঘটিতে চশমাটা পাওয়া যাবে। তুমি মিলিয়ে নিও। তোমাদের ওই হাস্যকর দুষ্টভূতের মাটির ঘটি নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এই নিয়ে মাতামাতি তোমরাই করো, বিরক্ত লাগে আমার রিপন। সবচেয়ে বিরক্তিকর হচ্ছে তোমার ওই ভ্রান্ত বিশ্বাসটা। যেদিন সত্যি সত্যি ওর পাল্লায় পড়বে, দেখবে সেদিন সুর করে বিশ্বাস করবে। এত বছরে যখন দেখিনি, তখন এই জীবনে আর তোমাদের ভূতের সাথে মনে হয় না দেখা সাক্ষাৎ হবে। থাক, অযথা তর্ক করতে চাচ্ছি না। যাও, ঝর্ণাকে বলো নাস্তা দিতে। আমি খেয়েই বেরোবো। আজ দোতলার ছাদ ঢালাই হবে। মোস্তাক আহমেদ রিপন আর মুনা মেহতাব গত কয়েক মাস ধরে ঢাকা নেত্রকোনা আসা যাওয়ার মধ্যেই আছে। রিপন অনেকদিন থেকে যাচ্ছে নিজের জন্মস্থানে একটা বাড়ি করতে। যদিও ঢাকায় তার সাজানো গোছানো ফ্ল্যাট, বাড়ির জমি সবই আছে, তবুও আসলে সবারই মন চায় নিজের শৈশব কৈশোর যেখানে কেটেছে সেখানে বারবার ছুটে যেতে। বর্তমানে ওরা যে বাড়িটাতে আছে সেটা রিপনের বাবার বাড়ি, মানে পৈতৃক ভিটা। ঠিক তার সামনেই বিশাল জমিতে রীতিমতো ডিজাইন সমেত বাড়ি তৈরি হচ্ছে। রিপনের দূর নিবার ইচ্ছেতে মুনার সাই নেই তেমন। সুযোগ পেলেই মুনা গজগজ করে, অযথা টাকা নষ্ট হচ্ছে বলে। একদিন আসা যাওয়ায় তেমন ঘটনা না ঘটলেও আজ রিপনের চশমাটা পাওয়া যাচ্ছে না। অবশ্য মনে মনে রিপন খুশি, কারণ শৈশব থেকে পৈতৃক ভিটার এই বাড়িতে ওদের সঙ্গে দিনরাত কাটিয়েছে অদৃশ্য রহস্যময় একজন। সে রিপনের বড় দাদার বন্দি ভূত। বড় দাদার ভূত প্রেত নিয়ে নাকি ভীষণ আগ্রহ ছিল। সে আগ্রহ থেকেই নানা জনের কাছে নানা বিদ্যা শিখতেন তিনি। সেই বিদ্যার কোন এক ভুল মন্ত্র বলে বাড়িতে আটকে রইল যে আত্মা, তাকেই পুষতেন বড় দাদা। বাড়ির সবাই জানে ওই বাড়িতে একটা দুষ্ট ভূত বা আত্মা আছে। বড় ভাবি, এসো, ভেতরে এসো। কি করছো এত কাগজপত্র নিয়ে? জরুরি কোনো কাজ? তাহলে পরে আসি বরং। আরে না না, তোমার দেবরের জরুরি ফাইলপত্রগুলোর 2টো করে কপি করা, সেগুলোই গুছিয়ে রাখছি। 1-2 নম্বর দিয়ে আলাদা আলাদা 2 ড্রয়ারে। ও, তা একই ফাইল 1-2 নম্বর না দিয়ে একসঙ্গেই রাখো, সহজেই খুঁজে পাবে। আরে এ বাড়িতে কি আর সেটা সম্ভব? জানোই তো বড় দাদার বন্দি আত্মা নানান কাণ্ড কারখানা করে বেড়ায়, তাই এই সতর্কতা। তুমিও? তুমি তো সবসময় থাকো না, তাই বিষয়টা হালকা করে দেখছো। তা এতই যদি প্রবলেম, কোনো ফকির টকির দিয়ে আত্মাটাকে এ বাড়ি থেকে সরানো যায় না? কেউ আসলে আত্মাটাকে সরানোর চেষ্টাই করেনি। তাছাড়া এই আত্মাটা তো ক্ষতি করে না, অনেকদিন ধরেই নাকি এই পরিবারের উপকারী করে আসছে। রেগে গেলে শুধু বিপদ, এই যা। তাই বলে হুটহাট জরুরি জিনিস নিয়ে ভোগাবে? এটা বিরক্তিকর না? যদিও আমার কাছে মনে হয় অন্য কোনো বিষয় আছে। আজ তো তোমার বড় ভাইয়ের চশমাটা নাকি নিয়েছে। চশমা দিয়ে তোমাদের কাল্পনিক আত্মা কি করবে বলো তো? আমার তো মাথাই খেলে না। কি আর করা, আমাদের তো অভ্যেস হয়ে গেছে। এছাড়া যে জিনিসই হারাক না কেন 1-2 সপ্তাহের মধ্যে আবার পাওয়া যায়। আমার এখনো বিশ্বাস হয় না। কই, আজ পর্যন্ত আমার কোনো জিনিস তো হারালোও না, আবার পেলামও নয় মাটির ঘটিতে। তার মানে কি তোমাদের বাড়ি অদৃশ্য বন্দি আত্মা আমাকে ভয় টয় পায় নাকি? তোমার কোনো জিনিস হয়তো ওর পছন্দই হয়নি, তবে পোষা আত্মাকে না ঘাটানোই ভালো। এ আত্মা নাকি ভীষণ রাগী, একবার রেগে গেলে যে কোনো ক্ষতি করতে পারবে। তাই সাবধান করছি, ওকে ঘাটানোর দরকার নেই ভাবি। যেমন আছে তেমনই শান্ত থাক। শোনো ঝর্ণা, আমার ভীষণ ইচ্ছে করে এবারের হাস্যকর আত্মাটার ঘরটাতে একবার গিয়ে দেখতে। যাবে তুমি?
পাগল হয়েছো? জানো না ওই ঘরে মেয়েদের ঢোকা নিষেধই নয়, কঠিন নিষেধ। যদি একবার কোনো মহিলা ওই ঘরে যায় তবে তার ভয়ঙ্কর ক্ষতি হয়, মৃত্যু হতে পারে। মৃত্যু তো সব মানুষেরই যখন তখন হতে পারে, সে পুরুষ হোক কিংবা মহিলা। ওসব বাজে কথা। সব কিছু থেকে মেয়েদের দূরে রাখার ফন্দি। যাই হোক, তুমি ওই ঘরে উকি দিও না, ভুলেও না। রিপনের পৈতৃক ভিড়ে বড় বড় সব ঘর। গেট দিয়ে ঢুকতেই পাশের বাড়ির দেয়াল ঘেঁষা পুরনো একটা জাম্বুরা গাছ, বিলেতি। ভেতরের কুয়া টকটকে লাল, তবে মিষ্টি নয়, জন্মের টক। অবশ্য টক হওয়ার কারণে বড় দাদারই কারিশমা। কি এক লাল সুতা নাকি উনি জাম্বুরা গাছের গোড়ায় বেঁধেছিলেন কোন ফকিরের বুদ্ধিতে। ব্যাস, তারপর থেকে গাছ ভর্তি জাম্বুরা, অথচ মুখে দেওয়ার জোরেই। এ বাড়িতে আর কোনো গাছ নেই, তাই জাম্বুরা গাছের সমস্ত ডালপালা সামনের কাছারি ঘর আর বারান্দার চালে দিব্যি ছড়িয়ে ছিটিয়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন চালের উপরে জাম্বুরা ধরে আছে। পুরো বাড়ি ইটের, শুধু কাছারি ঘরটা পুরোটাই টিনের। ওই ঘরের সঙ্গে লাগোয়া একটা ছোট্ট ঘর আছে। বড় বারান্দার ডান পাশের অংশটা দেয়াল তুলে ঘর করা হয়েছে। ওই ঘরের ভেতরেই এই বাড়ির পূর্বপুরুষ অর্থাৎ বড় দাদা নাকি আত্মাদের নিয়ে নানান কাণ্ড কারখানা করতেন। ছোটবেলা থেকেই নাকি বড় দাদা সবাইকে বলতেন উনি ভূত বিয়ে করবেন। সেজন্যই আত্মা বা আত্মাদের নিয়ে একটা তীব্র আগ্রহ ছিল তার। অদৃশ্য আত্মাকে কিভাবে বশে আনা যায় তার জন্য অনেক কিছু শিখতেন তিনি। এই ঘর এখন একচিটি ওই বন্দি আত্মা বা দুষ্টু ভূতের দখলে। আর হ্যাঁ, একটা সুন্দর মাটির ঘটি আছে, বড় দাদা শ্মশান থেকে এনেছিলেন। ওই ঘটি এখন আত্মার দখলে। যে আত্মা এ বাড়িতে বন্দি, তার সঙ্গে ওই ঘটির নাকি যোগসূত্র আছে। ওই আত্মা বা দুষ্টভূত যেসব জিনিস হুটহাট সরিয়ে ফেলে, সেসব মাটির ঘটিতেই আবার ফেরত দেয়। রিপনের চশমাটা ওই ঘটিতেই পাওয়া যাবে নিশ্চিত। এখনো চশমা পাওয়া যায়নি, অথচ কোথায় গেল? ধ্যাত, কি খুঁজছো এত মনোযোগ দিয়ে? আরে এইমাত্র আমি আমার কানের দুলটা এখানে খুলে রেখেছি, জাস্ট চাবিটা বের করতে গেছি, আলমারিতে তুলে রাখবো। এখন দেখছি একটা আছে আর একটা দুল নেই। আর বুঝতে পারছো না? ভূতের মনে ধরেছে তোমার দুল। থাক, টেনশন নিও না, এক সপ্তাহ পর পেয়ে যাবে। মানে কি? তুমি জানো এটা কোন দুল? এই দাঁড়াও দাঁড়াও, আমি তো ওয়াশরুমে ছিলাম। ময়না এসেছিল ঘরে না তোমাকে চা দিতে? হ্যাঁ, ও তো চা দিয়ে চলে গেছে। বুঝতে পারছি, এটা ওরই কাজ। কি যা তা বলছো? ও আমাদের বাড়ির পুরনো এবং বিশ্বস্ত কাজের লোক। তুমি বুঝতে পারছো, ময়না যদি জিনিসটা সামান্য পাথর ভেবে হাপিস করে দেয় তাহলে বিপদ। কারণ ওর ধারণাই নেই আমার ওই ডায়মন্ডে একটা দুলের দাম কত। আর তুমিও এত দামি জিনিস ড্রেসিং টেবিলের উপর রেখে ঘুরে বেড়াচ্ছ। তবে আমি জানি ময়না ওতে হাত দেয়নি। বোকা নাকি তুমি? ও নিলে দুইটাই নেবে, একটা দুল দিয়ে কি করবে ও? হয়তো তাড়াহুড়োয় খেয়াল করেনি, একটা নিয়ে ঘর থেকে জুতো বেরিয়ে গেছে। ওকে ডাকো। এখন সিন ক্রিয়েট করো না প্লিজ। আমার কথাটা শোনো, তোমার ডায়মন্ডের দুল অবশ্যই পাওয়া যাবে এবং সেটা ওই ভূতের ঘটিতেই পাবে। এত অস্থির হও না, এ বাড়ির কোনো জিনিস হারায় না। দিব্যে একটা চশমা হারিয়ে অন্যটা পরে বসে আছো, আবার উল্টাপাল্টা বকছো। অত কিছু আমি বুঝি না। ওই দুল আমার কেন খুব প্রিয় তুমি সেটা খুব ভালো করে জানো। তার চেয়েও বড় কথা, ভীষণ দামি জিনিসটা। তোমার নিরুত্তাপ ভাবভঙ্গি দেখে আমার গা জ্বলছে কিন্তু রিপন। কি করব? শুধু শুধু এদিক ওদিক খুঁজে হয়রান হয়ে সবাইকে ডেকে চিৎকার করব? বললাম তো এক সপ্তাহ দেখো, তারপর যদি না পাও আমি তোমাকে কিনে দিব। হয়েছে? সত্যি হাস্যকর। কোন এক অদৃশ্য ভূত নাকি আমার ডায়মন্ডের দুল নিয়ে গেছে, তাও আবার একটা। আজকালকার লেটেস্ট ফ্যাশন দেখো না, সব এক কানে দুল পড়ছে। তাই ভূতেরও মনে হয় ইচ্ছা হয়েছে। সবচেয়ে বড় কথা, তোমার দুলটা ওর পছন্দ হয়েছে। শেষ পর্যন্ত তোমার সাথেও ফ্রি হতে পেরেছে বলো। সব সময় রসিকতা করবে না, গা জ্বলে যায় আমার। আমি ঝর্ণাকে বলতে যাচ্ছি বিষয়টা, দেখি কায়দা করে ময়নার পেট থেকে কথা বের করা যায় কিনা। তুমি কিছু বলো না, ঝর্ণাকে দিয়ে কৌশলে কথাটা বলিও, যাতে ময়না দুঃখ না পায়। ময়নাকে আমরা অনেকদিন ধরে চিনি, ওর স্বভাব চরিত্র সম্পর্কেও জানি। স্বভাব চরিত্র যে কোনোদিন মানুষের বদলে যায় না এমন তো নয়। অত কথা না বলে একটা সপ্তাহ ধৈর্য ধরতে পারছো না তুমি? না, পারছি না, কারণ আমার ডায়মন্ডের দুল আর তোমার চশমা এক জিনিস নয়। তন্ন তন্ন করে খুঁজে মুনা ডায়মন্ডের দুল কোথাও খুঁজে পাওয়া গেল না। আর ময়না তো বিলাপ করে কান্না জুড়ে দিয়েছে। এ বাড়িতে এত বছর কাজ করছে, অথচ তাকে চোর বলেনি কেউ।
আর ঢাকার ভাবি তাকে চোর বানিয়ে দিল। উল্টো মুনার মেজাজ আরো খারাপ হয়ে গেল। বাড়ির সবাই জোট বেঁধে একই কথা বলছে, এই কাজ দুষ্টু ভূতেরই। ভেতরে ভেতরে ডায়মন্ডের দুল আর জ্বলুনি সহ্য করেও শেষ পর্যন্ত মুনা 1 সপ্তাহ অপেক্ষা করছে। যদিও সেই দুষ্ট আত্মা সংক্রান্ত কোনো গল্পই ওর কাছে সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নয়, তারপরেও দাঁতে দাঁত চেপে দিন গুনছে মুনা। রিপন, তুমি ভূতের ঘটি চেক করেছো? না, আজ তো বৃহস্পতিবার, আজ ওই ঘর পরিষ্কার করা হবে। দাদা নিয়ম কানুন মেনে শিপনই সব করে। ঘর পরিষ্কার হোক, তারপর ওই ঘরে ঢুকবো। আর যদি তোমার দোল ফেরত দেয় তবে শিপন তো পাবেই, টেনশন নিও না। যদি না পাওয়া যায়, পাওয়া যাবে, তবে আমি তোমাকে নতুন দুল কিনে দিব, বলছি তো। তুমি কিন্তু ওই ঘরে যাবে না, খবরদার। তা কত দাম হবে তোমার ওই ডায়মন্ডের দুলটার? টাকা দেখাচ্ছ? টাকার চেয়েও জিনিসটা আমার কাছে বেশি মূল্যবান, কারণ ওটা আমার বাবা আমাকে দিয়েছিল। আসলে তোমাদের বাড়িতে হারিয়েছে তো, তাই এত কুল তুমি। যদি আমার বাবার বাড়িতে হারাতো, 2-4টা কথা নিশ্চয়ই শোনাতে। কি বাচ্চাদের মতো গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো? আসলে তুমি দুলটার থেকে বেশি অস্থির বড় দাদার আত্মা দুলটা ফেরত দেবে কিনা সেই ব্যাপারটা নিয়ে, তাই না? 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু তাছাড়া তোমার চশমাটা তো ওই ঘর থেকে পাওনি, ময়না খাটের নিচে থেকে পেয়েছে। তাতে কি প্রমাণ হলো? এ বাড়িতে আত্মা বলে কিছু নেই, নাকি ময়না চোর কোনটা? ওকে, ময়না চোরও নয়, ন্যায়ও নেই। তাহলে আজ 11 দিন পরেও কেন তোমাদের পোষাভূত আমার দুল ফেরত দিল না? আর 1 সপ্তাহ ওয়েট করো, পেয়ে যাবে। 1 সেকেন্ডও ওয়েট করবো না আমি। এসব ভূত প্রেত আর দুষ্ট আত্মার নাটক আমি এখনই বের করছি, দেখো কি করি আমি। মানে কিছু না, একটু পরেই টের পাবে। এ কি বড় ভাবি, কি করছো তুমি? ওই ঘরে কেন গেলে? হায় হায়, এসব কি? আমার দুল খুঁজতে এসেছিলাম, পাইনি, তাই ঘটি ভেঙে ফেলেছি। তোমাদের ফালতু কাহিনীটার ইতি টেনে দিলাম। আমি দেখতে চাই সত্যি সত্যি এ বাড়িতে কোনো আত্মা আছে কিনা। কি করেছো তুমি চিন্তাও করতে পারছো না। ভাইয়া, বড় ভাই, জলদি আসেন, দেখেন ভাবি কি শুরু করেছে। ভাবিকে থামান বড় ভাই। কি কি হয়েছে? ঝর্ণা এত জোরে চিৎকার করে ডাকছো কেন? এ কি মুনা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এসব কি? পাগল হবো কেন? আমার প্রচন্ড রাগ হচ্ছিল ওই ঘটির ওপর, তাই ঘটিটা ভেঙে ফেলেছি। জানি তোমরা সবাই এখন ভয় পাবে, কিন্তু আমার মেজাজ ঠান্ডা হয়েছে। খুব অন্যায় করেছো তুমি। তুমি জানো না ওই বন্দি আত্মা কত রাগী, ও তোমার ভয়ঙ্কর ক্ষতি করে দেবে কিন্তু। দিক, তবুও তো বুঝবো অলৌকিক বলে একটা বিষয় আছে এ বাড়িতে। আর ভয়ঙ্কর কিছু না হলে তোমরা অন্তত বুঝবে কতটা বোকার স্বর্গে তোমরা বাস করছো। ভাবি, তুমি কিভাবে এত বড় ভুলটা করলা? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কে জানি কি হয়। ভাইজান, শিপনকে একটু ফোন দেন, বাড়িতে আসতে বলেন। দেশালি পাড়ার কানা হুজুরে খবর দিতে হবে। মুনা যে হুট করে রাগ করে এমনও একটা কাণ্ড করবে রিপন ঘুণাক্ষরে বুঝতে পারেনি। বিয়ের প্রথম থেকেই ওই আত্মার বিষয়টাও বিশ্বাস করতো না। বাবার দেয়া ডায়মন্ডের দামি দুলটা হারানোর পর খুব বিগড়ে গেছে। এদিকে দেশালি পাড়ার কানা মালিক হুজুর 2 সপ্তাহের জন্য আসনে বসেছেন, তার আগে আসতে পারবেন না। বাড়ির সবাই ভীষণ দুশ্চিন্তা করছে, এই বুঝি মুনার কোনো ক্ষতি হয়। অথচ মুনা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, আর সবার উদ্গ্রীব হওয়া দেখে উল্টো তাচ্ছিল্যের হাসি হাসছে। আচ্ছা, মুনা যে বিষয়টা একদমই বিশ্বাস করে না, এই জন্যই কি সেই দুষ্ট আত্মা ওকে দিয়ে কাজ করালো, যাতে তার বন্দি আত্মার কারিশমা সত্যি সত্যি দেখাতে পারে? মুনার কোনো ক্ষতি হবে না তো? এ কি, মাথায় টোকা দিলে যে? কি হয়েছে সেটা মুখে বলো। কই, আমি তো তোমাকে টোকা দেইনি। আবার ফাজলামো হচ্ছে রিপন। আরে কি আশ্চর্য, আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো তো। তোমার মাথায় টোকা দিতে হলে আমাকে খাটের ওই পাশটায় দাঁড়াতে হবে। এই যে আবার, তুমি দেখেছো? কি রে বাবা? তাড়াতাড়ি জানালার পাশ থেকে সরে এসো, এই বাড়ির আত্মাটাই নিশ্চয়ই। কি কে কি? এটা কার হাত? রিপন? কই, কার হাত দেখছো? এখানে তো আমি কিছু দেখছি না। কি বলছো? ভালো করে দেখো জানালা দিয়ে, কে যেন একটা হাত বাড়িয়ে রেখেছে। দেখতে পাচ্ছ না? সাদা কাপড় পরা। দেখো তো বাইরে কেউ আছে নাকি। যা বোঝা বুঝেছি আমি। তুমি সরো, আমি শিপনকে ডাকছি, ও জানলা বন্ধ করে দেবে।
তুমি ভয় পাচ্ছ কেন? এটা ভূতের হাত হলে ক্ষতি তোমার না, আমার করবে। আমি শিওর এটা কেউ ইচ্ছে করে আমাকে ভয় দেখানোর জন্য করছে। হঠাৎ দেখলে না আমি কেমন চমকে গেলাম। এখনো স্বীকার করছো না? ভয়টাকে চমকে যাওয়া বলছো? কানা হুজুর না আসা পর্যন্ত দেখো আর কি কি ঘটে। কিছুই ঘটবে না, যদি ঘটেও আমি সামলে নেব। এ কি, জানালা বন্ধ করছো কেন? এমনিতেই তো ওই পাশের জানালা খোলা যায় না। রাতে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, আমি ঘুমাতে পাই না। সব বন্ধ থাকলে অক্সিজেন পাওয়া যায় নাকি? জানালাটা খুলে দাও। না, আজ জানলা খোলা যাবে না। জানলা বন্ধ করে জানলায় তাবিজটা শিবন ঝুলিয়ে রাখতে বলেছে। অনেক কষ্ট করে কানা হুজুরের কাছ থেকে নিয়ে এসছে। এই, তোমরা সবাই কি ফ্যামিলি শুদ্ধ ছাগল নাকি? হাস্যকর, সরো যাও তো। তোমার ওই তাবিজ 2 ভাই মিলে ভিজিয়ে 1 গ্লাস করে পানি খেয়ে নাও, তোমাদের মনের ভয় কমবে। আমার জন্য অত ভাবতে হবে না। তুমি যে ঘটিটা ভেঙেছো সেটা শ্মশানের ঘটি। এই ঘটির জায়গায় নতুন ঘটি স্থাপনের জন্য অনেক ঝামেলা পোহাতে হবে। এমনও হতে পারে তোমাকে সেই নিয়মকানুনগুলো ফলো আপ করতে হবে। তখন ইম্পসিবল। আমি সত্যি সত্যি ভয় মরে গেলেও আমার ইচ্ছের বিরুদ্ধে যা আমি বিশ্বাস করি না তা কখনোই করব না। লাইট অফ করো। প্লিজ মুনা, সবকিছু তো হালকাভাবে নিও না। সরি, আমি তোমাদের মতো সবকিছু অত ভারীভাবে নিয়ে নিজের মাথাকে নষ্ট করতে চাই না। গুড নাইট। যাক, ও ঘুমোলে বালিশের নিচে তাবিজটা রেখে দেবো। কে কে ছড়ো, গলায় লাগছে। এ কি, কার হাতটা? রিপন, এই রিপন। কে? আমার পাশে কে? রিপন, রিপন কোথায়? কোথায় তুমি? তোর কাছে সব হাস্যকর, তাই না? এখন ভয় পাচ্ছিস কেন? কে আপনি? আরে কি আশ্চর্য! সামনে আসুন। রিপন, রিপন! আমি বাড়ির বৌমাত্রা, তুই আমার ঘটি ভেঙেছিস কেন? কি করছো? আমার চুলে ব্যথা পাচ্ছি। কে কে আছো? রিপন, ঝর্ণা, শিপন, বাঁচাও আমাকে, বাঁচাও। কেউ আসবে না, তোর শাস্তি শুরু হলো। আমাকে রাগানোর ফল ভোগ করবি এবার তুই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার সব চুল ছিঁড়ে যাচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কারো বিশ্বাস বা অন্ধভক্তি নিয়ে বোধহয় সবসময় মজা করাটা শোভন নয়। কেননা বিশ্বাস আর ভক্তি এক একজনের কাছে এক এক অর্থ বহন করে। এবারে সকলেই অন্ধর মতো বিশ্বাস করে ওদের বাড়িতে একটা বন্দি আত্মা আছে। এত বছরের পুরনো ধ্যান ধারণার সাক্ষী হয়ে যে মাটির ঘটি সবাইকে আগলে রেখেছিল সেটা। অবিশ্বাস আর ক্রোধে ভেঙে ফেলাটা কি মুনার খুব প্রয়োজন ছিল? হ্যাঁ, ডায়মন্ডের দুলটা সত্যি খুব দামি, কিন্তু এবার যে জিনিস হারালো সেটার দাম মুনার কাছে কতটুকু? এদিকে উদ্ভট উদ্ভট সব ঘটনা ঘটছে মুনার সঙ্গে। এক মুহূর্ত যেন শান্তিতে থাকা যাচ্ছে না এই বাড়িতে। ভাবি, ভাবি, এই ঘরে এসো। না কোথাও খুঁজে পাওয়া যায়নি ভাইয়াকে। সারা এলাকা খুঁজে এলাম। এবার কি হবে? আমার তো ভীষণ টেনশন লাগছে। থানায় একটা মিসিং ডায়েরি করবে নাকি? না না ভাবি, এই একটা সপ্তাহ অন্তত দেখি। তুমি যে বর্ণনা দিলে তাতে পরিষ্কার যে এটা ওই আত্মাটারই কাজ। কোথাও গেলে ফোনটা তো অন্তত নিয়ে যাবে। আর থানায় গিয়ে কি বলবো, ঘর থেকে ভাইয়া উধাও? তোমার উপর ওই আত্মাটা খুব খেপেছে, তাই ইচ্ছে করে ভাইয়াকে কোথাও লুকিয়ে রেখেছে বলে আমার বিশ্বাস। পুলিশের সাধ্য নেই ভাইয়াকে বের করার। সেটা না হয় তোমাদের বিশ্বাস, কিন্তু জলজান্ত একটা লোক মিসিং, আমরা শুধু আত্মার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? সেটা কি উচিত হবে? তোমাদের কথাবার্তা শুনলে মনে হয় উচিত অনুচিত সব সিদ্ধান্ত ওই আত্মারই। সত্যি কিছু মনে করো না ভাবি, উচিত অনুচিত সবই আমরা বুঝি। উচিত অনুচিত ভাবার সময় নয় এটা। যা কিছু আজ ঘটছে তার জন্য তুমি দায়ী। কি দরকার ছিল বলো তো ওই ঘরে যাওয়ার? আর গেছো তো গেছো, সেটা একটা অপরাধ। ওই ঘটিটা কেন ভাঙলে? এবার বুঝতে পারছো তো, এই বাড়িতে সত্যি সত্যি আত্মা আছে। তোমার সাথে গত রাতে যা ঘটেছে তা ওই আত্মাটারই কাণ্ড।
ঠিক আছে, ঠিক আছে, মানছি আমিই দোষী। আমার সঙ্গে যা করার করুক, কিন্তু তোমার ভাইয়া কেন সাফার করবে? এর মানেটা কি? সেটা আমি জানি না, তবে এতটুকু বুঝতে পারছি এই পানি অনেক দূর গড়াবে। কেন যেমন কাণ্ড করলা তুমি? আমার ভাইয়ের যদি কোনো বিপদ হয় এখন? তুমি শহরের মানুষ সেটা বুঝলাম, এসবে বিশ্বাস নেই তাও মানলাম, তাই বলে আমাদের ধ্যান ধারণার মূল্য দেবে না তুমি? হাজার হোক এটা তো তোমার শ্বশুর বাড়ি। আমি বুঝতে পারছি তোমার মন ভালো নেই, কিন্তু তোমার ভাইয়ের জন্য আমারও চিন্তা কিছু কম হচ্ছে না শিপন। আমি ওই পুরনো আত্মার ঘটির ব্যাপারটা তো সিরিয়াসলি নেইনি, সত্যি। কিন্তু আমার বাবার দেওয়ার ওই দুলটা, ওটাই তার শেষ স্মৃতি। ওই দুল আমি সব সময় আগলে রাখি, তাই মাথাটা ঠিক রাখতে পারিনি, আর কিছুই না। যাই হোক, সাবধানে থেকো। আর ভাইয়াকে একটা তাবিজ দিয়েছিলাম, সেটা তোমার ডান হাতে বেঁধে রেখো, কান হুজুর আসার আগ পর্যন্ত প্লিজ। ঠিক আছে। ময়না, এই ময়না, ময়না। ভাবি, ময়না তো একটু ওর বাড়িতে গেছে, কি হয়েছে? দেখো তো ও কি গিজার অন করে রেখেছে কিনা। উফ, কি গরম পানি বাবা, আর একটু হলে তো আমার গায়ে পুড়ে যেত। কই না তো, গিজারের সুইচ তো বন্ধ। ও বুঝেছি, তোমার তাবিজ কই, সঙ্গে নেই? না, ঘরে রেখেছি, ভিজে যাবে তাই। প্লিজ ভাবি, তুমি তাবিজ ছাড়া থেকো না, জানোই তো পরিস্থিতি কেমন। মানে আমি কি একটু শান্তি মতো গোসলও করতে পারবো না? তোমাদের হাস্যকর আত্মা কি শুরু করেছে বলো তো? উফ। এই কে আছো? আমি আলমারির ভেতরে আটকা পড়েছি। ঝর্ণা, এই ঝর্ণা, শুনতে পাচ্ছো? কি আশ্চর্য, কি ঘটছে আমার সাথে সব? ময়না, এই ময়না, এটা খুলছেও না। বেশিক্ষণ এখানে আটকে থাকলে তো আমি অক্সিজেনের অভাবে মারা পড়বো। গড, মোবাইলটা তো আছে 017। শিট, ফোনের নাম্বার কেন? ঝর্ণাকে ফোন দিতে হবে। 01780। হ্যালো ভাবি, কি ব্যাপার, তুমি কই? এক্ষুনি আমার রুমে এসো। আমি আলমারির ভেতর আটকা পড়েছি, কোনোভাবেই বেরোতে পারছি না, তাড়াতাড়ি এসো। সর্বনাশ, কি বলছো? কিভাবে তুমি আলমারির ভেতর আটকা পড়লে বলো তো? ভাগ্যের সাথে মোবাইলটা ছিল, নইলে আমি আলমারি খুলে বাম পাশে ভেতর দিকে মাথাটা দিতেই কি যেন আমাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল। গায়ের জোরে পাচ্ছিলাম না, এমনকি একটা শব্দও বেরোচ্ছিল না গলা দিয়ে। প্রচন্ড ভয় পেয়েছি আমি। আবার তাবিজ খুলে রেখেছো? না তো, কেন এমন করছে আমার সাথে ওই আত্মাটা? আমি ক্লান্ত, আমার আর ভালো লাগছে না। এদিকে রিপনেরও কোনো পাত্তা নেই, থানা একটা ডায়েরি পর্যন্ত করা গেল না। কিভাবে করব বলো? ভাইয়ার সমস্ত ছবি তো গায়েব হয়ে গেছে, এমনকি মোবাইলের ছবিও। তার মানে তো বুঝতেই পারছো, আমাদের থানায় যেতে দেবে না ও। আর নিতে পারছি না আমি। তোমরা যতটা সহজে সবকিছু মেনে নিতে পারো, আমি পারি না। আমার ভীষণ বিরক্ত লাগছে এই সময়টার ভেতর দিয়ে যেতে, কষ্ট হচ্ছে। এই তো আর মাত্র 2টা দিন ভাবি, কানা মালিক হুজুর আসলেই একটা ব্যবস্থা হবে নিশ্চিত। তুমি আর একা একা থেকো না, সব সময় ময়নাকে পাশে রেখো, আর যতক্ষণ আমি পারি আমি তোমার পাশে থাকবো। শেষে কিনা আমার মতো একজন মানুষ অদৃশ্য ভূতের ভয়ে তাবিজ শরীরে বেঁধেছি। স্ট্রেঞ্জ, নিজেকেই নিজের বিশ্বাস হচ্ছে না আমার। আর অবিশ্বাস করো না ভাবি, তোমার সঙ্গে প্রতিদিনই তো আজগুবি ঘটনা ঘটাচ্ছি উনি, যাতে তুমি মনে প্রাণে তাকে বিশ্বাস করো। এভাবে চলতে থাকলে বিশ্বাস তো করতেই হবে। ইনফ্যাক্ট আমি বিশ্বাস করছি ঝর্ণা, কিন্তু রিপন কেন আসছে না? আমি ব্যাপারটা নিয়ে ভীষণ ডিস্টার্বড। রিপন মিসিং হয়েছে আজ এতগুলো দিন হয়ে গেল। আশ্চর্য, এবারে লোকেরা কি কাণ্ডজ্ঞানহীন নাকি? মুনা এখন আর বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে না,
ভয় পাচ্ছে রিপনের মিসিং হয়ে যাওয়াটা নিয়ে। কেন জানি মনের ভেতর ডেকে বলছে এসবে কোনো ভূত টুত নয়, বরং শিপনের হাত আছে। বড় ভাইয়ের বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স, এসবের প্রতি ওর দৃষ্টি পড়েনি তো? আর কিভাবে বা রিপনের সমস্ত ছবি বাড়ি থেকে হাওয়া হয়ে গেল? এমনকি ঢাকায়ও ছবি নেই। ওই আত্মা তো সারাক্ষণই মুনাকে জ্বালাচ্ছে। তবে রিপনকে কেন শাস্তি দেবে? রিপন তো ঘটি ভাঙেনি। শিপনি বা বড় ভাইয়ের মিসিং হওয়াটা নিয়ে এত নিরুত্তাপ কেন? জানালা দিয়ে সাদা হাত, হঠাৎ গরম পানি, আলমারিতে আটকে যাওয়া, সমস্ত ঘটনাগুলো এক এক করে ব্যাখ্যা করেছে মুনা। এখন অদৃশ্যমান আত্মা বা ভূত নয়, বরং দৃশ্যমান ভূতটাকেই ভয় পাচ্ছে মুনা। এত করে তখন রিপনকে বলেছিল গ্রামে বাড়ি করার দরকার নেই। এবার হলো তো, অত বড় বাড়ি দেখে সবার চোখ কপালে উঠেছে, সে সঙ্গে চাপা পড়া লোভটাও। না না, এভাবে হবে না, মুনাকে কিছু একটা করতে হবে। ভাবি, কোথাও বেরোচ্ছ নাকি তুমি? হ্যাঁ, কেন বলো তো? না না, তুমি বেরোবে না। বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ। তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে না। আশ্চর্য তো, কেন? কারণটা কি? আমি কি এ বাড়িতে বন্দি নাকি? আহা, ভুল বুঝছো কেন? তুমি তো জানোই সবটা। তোমার ভালোর জন্যই বলছি। এ বাড়িতে তাবিজ কাজ করবে, কিন্তু বাইরে তো তাবিজের গুণ নেই। যদি কোনো বিপদ হয়, এমনিতেও ভাইয়াকে এখনো ফেরত দিচ্ছে না, তার উপর তুমিও যদি মিসিং হও। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না শিপন। আমিও মিসিং হব মানে? আর বাড়ির বাইরে যেতে পারবো না? নাকি তুমি চাইছো না আমি বাড়ির বাইরে যাই? কোনটা? মানে তুমি ভুল ভাবছো। আমি ভুল ভাবছি না। অদৃশ্য যে ভূতের গল্প ফেঁদেছো সেটা তোমার ভাইকে বিশ্বাস করাতে সহজ হলেও আমার বেলায় কিন্তু একটু কঠিন হবে, বুঝতে পারছো? ওইসব তাবিজ টাবিজ যে আসলে ভুয়া আমি প্রমাণ করে দেব। তোমার মাথা এমনিতেই গরম। গরম মাথা আমি যাই বলবো তুমি সবটাই কেবল পোড়াবে। কাজে আমি তোমাকে কোনো যুক্তি ব্যাখ্যা দেব না, সবটা সময়ই পরিষ্কার করবে। কিন্তু প্লিজ, বাড়ির বাইরে তুমি যাবে না। আমি যেতে দেব না তোমাকে, কারণ তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। আর আমি যদি তোমার কথা না মানি তবে? আচ্ছা, আমাকে কি তুমি বোকা ভাবো? তুমি আমার থেকে অনেক বুদ্ধিমান মানুষ, এটা আমি জানি। তারপরও বেশি বুদ্ধি নিয়ে অবিশ্বাসের ধোকায় মস্ত বড় ভুল করে অলরেডি বসে আছো। সে ভুলের মাসুল দিচ্ছে আমার ভাই। কাজে দ্বিতীয় ভুলটা আমি করতে দেব না। আমি থানায় যাব। বিষয়টা থানা পুলিশের না, বুঝতে পারছো না এখনো? কানা হুজুর না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। ক্ষমতা থাকে তো আটকাও। একই একই কি হচ্ছে সব? আমি আমি পা নাড়াতে পারছি না কেন? একই শিপন, তুমি কি কোনো তাবিজ দিয়ে জাদুটনা করে এনেছো? সত্যি করে বলো। ভাবি, মনের অবিশ্বাসটাকে ঝেড়ে ফেলো, দেখবে বিশ্বাসের কত শান্তি। তোমার মনের ভয়ঙ্কর অবিশ্বাস সব কিছুতে কেবল বিষ ছড়িয়ে দেবে, আর কিছুই না। দেখছো তো, সামান্য একটুখানি বাইরে যেতে না বললাম, তাও তোমার ভালোর জন্য। তাবিজটা এনে দিলাম, তাও তোমার জন্য। অথচ অবিশ্বাস তোমাকে এমন জায়গায় নিয়ে গেছে যে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হবে এমনটাই ভেবে বসে আছো। ঝর্ণাকে কি বলেছো আমার কানে এসেছে। খুব কষ্ট পেলাম তোমার কথায়। আমি আমি সত্যি পা নাড়াতে পারছি না। আমার হাতে তো কোনো তাবিজ নেই, কোনো জাদু মন্ত্র জানি না আমি যে তোমার পা আটকে দেব। তবে বুঝতে পারছি এই বাড়ির আত্মাটা তোমার উপর কতটা বিরক্ত। আমার 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 ভয় লাগছে। আমার আমার পা ঠিক হবে তো? যদি আর কোনোদিন হাঁটতে না পারি কি হবে আমার? আমি আমি সরি শিপন, তুমি প্লিজ কিছু মনে করো না। ঝর্ণা, এদিকে এসো একবার। কই গেলে তুমি? তাড়াতাড়ি এসো। আমি পা নাড়াতে পারছি না কেন? আমার পা পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে শিপন। আমি কি করব এখন? কেঁদো না ভাবি, আমি দেখছি কি করা যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, মুনা বাড়ির বাইরে যেতে পারেনি। যতবারই ওর মনে অবিশ্বাসের কোনো ঘন ছায় জায়গা নিয়েছে,
ততবারই অলৌকিক কোনো ঘটনা এক অদৃশ্য সত্যের সামনে মুনাকে ঠেলে দিয়েছে। হঠাৎ এভাবে এক জায়গায় স্থির হয়ে যাওয়া সত্যি কোনো খামখেয়ালিপনার বিষয় নয়। মুনার 2 পা যেন অবশ হয়ে গেছে, কোনো শক্তি নেই ওর পায়ে, এক চুল নড়াতে পারছে না, যেন দীর্ঘদিন ধরে মুনার 2 পায়ে ঝিঝি লেগে আছে, কোনো বোধ শক্তি নেই। বাড়িতে এই নিয়ে হুলস্থুল বেঁধে গেছে। আশেপাশে যেন এই বিষয়ে 5 কান না হয়, তাই দ্রুত শিপন কানা হুজুরকে আনতে গেল। যদিও আর একদিন পর উনি আসবেন বলেছিলেন, কিন্তু মুনার পক্ষে এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা ভয়াবহ কষ্টে। তাছাড়া এখন 2 পায়ে নাকি প্রচন্ড ব্যথা হচ্ছে। সন্ধ্যার পরপর শিপন আর কানা হুজুর বাড়িতে এলেন। মুনা হুজুরের কাণ্ড কারখানা দেখে চমকে যাচ্ছেন বারবার। সত্যি কি লোকটা অন্ধ, নাকি সবকিছু দেখতে পাচ্ছে? এমন ভাবে চলাফেরা করছে কিন্তু সব পরিষ্কার দেখছে। না, ওনাকে অন্তত অবিশ্বাস করাটা উচিত হবে না। অবিশ্বাসের জোরেই আজ এইখানে এসে দাঁড়িয়েছে মুনা। মা জাননি, 2 পায়ের গোড়ালিতে তাবিজ বাইন্ধা দিছি, এবার হাঁটেন। আমার পায়ে প্রচন্ড ব্যথা, আমি তো পায়ে নাড়াতে পারছি না। বিশ্বাস রাখেন মনে, ডাইন পাও খান সামনে আগায় দেন। কিন্তু এত ব্যথা, আমি পারছি না। ব্যথা নাই, আমার কথা বিশ্বাস করেন। ব্যথা বেদনা সব তাবিজ খাইয়া ফেলছে। জি? ভাবি, দাঁড়িয়ে থেকো না, পাটা নাড়াচাড়া করো প্লিজ, ওনার কথা শোনো। ভয় লাগছে, পারছি না। ভয় নেই কোনো, আমার হাত ধরো, এই তো, একটু চেষ্টা করো। কি ব্যথা তো নেই, আমি হাঁটতে পারছি। শিপন, ঝর্ণা, দেখো, এই যে আমার পা আবার নাড়াতে পারছি। থ্যাংক ইউ। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, খুব আজে বাজে চিন্তা মাথায় ঘুরছিল। যান, গোসল করে সাদা পোশাক পরে ওই ঘরে আসেন, আমি আত্মারে আনার ব্যবস্থা করতেছি। আর একটা কথা, আমি সত্যি সত্যিই অন্ধ। অন্ধ মানে জন্মান্ধ। জি? মানে? মানুষের বিশ্বাস করাটাও একটা বিরাট ধর্ম। কথাটা বোঝার চেষ্টা করেন মা জননী। যান। বাড়ির সমস্ত বাতি নিভায় দেন শিপন। আমি আসনে বসার সাথে সাথে এই ঘরের মোমবাতিগুলো জ্বালায় দিবেন। জি হুজুর, আপনি তো সবই জানেন। বড় দাদার ভুল মন্ত্রে এই আত্মায় বাড়িতে বন্দি। চেষ্টা করে দেখবেন যেন ওর মুক্তি দেওয়া যায়। খুব শক্ত কাজ, কারণ আপনার বড় দাদা যার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখছেন তিনিও মারা গেছেন। ভুল মন্ত্রের কোনো কিছুই জানা সম্ভব না। তবে আমি হয়তোবা চেষ্টা চরিত্র করতে পারতাম যদি পুরনো শ্মশানের ঘটিটা না ভাঙত। আমার মনে হয় না ওই আত্মা আপনাকেও বাড়ির কাউরে ছাড়ব, তবে ক্ষতি তেমন করব না। আমার দাদাও তাই বলেছিল। বড় দাদা নাকি এমন মন্ত্র জানতেন যে ওই মন্ত্রের বলে কোনো অশুভ আত্মাই বাড়ির কারো কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি আমাদের ভবিষ্যৎ বংশধরদেরও না। এই জন্যই তো ওই বন্দি আত্মা নিয়ে আমরা মাথা ঘামাইনি। কিন্তু ভাবি হঠাৎ করে রাগ করে এমন কাজ করলো যে কি বলবো। আপনি আসেন মাজনুনি, উনি ছাড়া আর কোনো মহিলা যেন এই ঘরে না আসে। আসনে আত্মা উপস্থিত হওয়ার সাথে সাথে মোমবাতি নিভে যাবে। বাতাস হবে একটা ধাক্কা খাবেন, ভয়ের কিছু নাই। ভূমিকম্প হইলে যেমন হয় তেমন। অন্ধকারে আত্মাটাকে দেখা যাবে না, আপনার উপর ভর করবে, আপনার সাথে কথা বলবে, কিন্তু দেখা যাবে না। জিন, পরি, আত্মা এদের সবাই সশরীরে দেখতে পায় না। আপনি শুধু বলবেন রিপনকে যেন ফেরত দেয়। চোখ বন্ধ করেন সবাই। এই যে এই মাটির দলার উপরে হাত দেন।
আমরা আসনে রাখার সাহস তোরে কে দিছে? তুই জানোস না আমি এই বাড়ির বহু পুরনো বাসিন্দা। এই বাড়ির পুরনো বাসিন্দা, কিন্তু এদের অনিষ্ট করা তো তোর কাজ না। অনিষ্ট করতাছস কেন? অনিষ্ট? তুই জানোস না আমার জিনিসে হাত দিছে ওরা, আমার জিনিসে হাত দিছে। কারণ কেটে নেই এই তো বেশি। আবার 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 তোরে আনছে। এই বাড়ির বড় পোলারে কই রাখছস? ছেলেরে ফেরত দে, নইলে তোর এমন অবস্থা করব তুই বর্ষ হইয়া যাবি। তো সোজা আমি আমি এই বাড়িতে এই ঘরেই থাকবো। ছেলের কোনোদিন তারা গুইজে পাবি না। তাইলে দেখ কি করতে চাস? স্যার স্যার, নইলে মরবি এক্ষুনি স্যার। শ্মশানের ঘটির সাথে তোর কি সম্পর্ক আমি জানি। আমি ইচ্ছা করলে তোর এই মুহূর্তে বাড়ি ছাড়া করতে পারি। দেখবি শিপন, শুকনো মরিচ পুরা আর সিঁদুরের বাক্সটা দেন। আমার শাস্তি না দিয়ে বল, বল কি চাস বল। এর স্বামীর আইসকাই নিয়ে আসবি আর এই বাড়ি ছাড়বি। বল কি চাস? 1 জোড়া কালো খাসি, 5 কেজি চাউল আর 1 সের ঘি, একটা নতুন ঘটি, এগুলো শ্মশানে দিয়ে আসবো। আমি আমি ভোগ নেই না। আমার ঘটি ফেরত দে, আমার ঘটি ফেরত দিবি, আমার ঘটি ফেরত যে ঘটি ভাঙছে সেই ঘটি কেমনে ফেরত দিমু তোরে? শ্মশানের মাটি নিয়ে কুমার বাড়ি যাবি। কুমার বাড়ির কাঁচা ঘটি নিয়ে সারা চিতা জ্বালাবি। যতক্ষণ চিতা জ্বলবো এই মেয়ে যে ঘটি ভাঙছে সে পানিতে বসে থাকবে। কাঁচা ঘটি পুড়ে পাকা হবে, তারপর গোসল করে সেই ঘটি বাড়ি নিয়ে আসবে। শহরের মেয়ে এত কঠিন কাজ সে পারবে না, কাজটা আমি করে দেই। দে দে, আমার ক্ষতি নেই। এই মেয়ে তার স্বামীরে পাবে না, এই মেয়ে তার স্বামীরে পাবে না। না না হুজুর, আমি পারবো। আমাকে আমাকে পারতেই হবে। তবে একলা অমাবস্যা শনি মঙ্গলবারে। ঘটি পাইলেই ওর স্বামীরে পাওয়া যাবে আর তুই এই বাড়ি ছাড়বি, কথা দিলি তো। কিন্তু বুঝবো কি করে তুই বাড়ির বাইরে গেছিস? জাম্বুরা গাছের একটা ডাল ভাঙ্গা দিয়ে যাবি যাওয়ার সময়। আমার ঘটি যথাস্থানে আসুক আমি চলে যাব, তবে জাম্বুরা গাছের ডাল না, অন্য কিছু ভেঙে দিয়ে যাব। এবার এবার আমার স্যার, আমার কষ্ট হইতেছে স্যার, স্যার। এটা তো সামান্য কষ্ট। আমি এমন জিনিস জানি যে তুই সারা জীবন জ্বলতে থাকবি, কিচ্ছু করতে পারবি না আমার। ছেড়ে দে, শনি মঙ্গলের যে কোনো দিন আমার কাঁচা ঘটি পাকা করা চাই, আমি চলে যাব। শ্মশানের সবকিছু দিনের বেলায় মুনা দেখে এলো। কিভাবে কোথায় আগুন জ্বালিয়ে তাতে কাঁচা ঘটি পাকা করবে তাও ঠিক করে এলো। কুমার বাড়ির কাঁচা ঘটিও তৈরি হয়ে গেছে। এবার শনিবারের রাতের জন্য অপেক্ষা। একজন ঘোর অবিশ্বাসী মানুষকে মনের বিশ্বাস নিয়ে এসব করতে হচ্ছে, কারণ মুনা রিপনকে ফেরত চায়। তাতে কোনো অবিশ্বাসী খটকা নেই। প্রচন্ড ঠান্ডা পড়ছে, হঠাৎ যেন শীত জেঁকে আসছে। এত শীতে কি করে মুনা সারা রাত নদীর ঠান্ডা পানিতে গলা ডুবিয়ে বসে থাকবে কে জানে। নির্ঘাত নিউমোনিয়া বাঁধাবে। যাই হোক, অবশেষে মুনা শ্মশানের দিকে পা বাড়ালো। ভাবি, আমি এখানেই আছি, বড় রাস্তার উপরে। শ্মশানে তো যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে। জানি, তুমি না হয় চলে যাও, সমস্যা হবে না আমার। কাজটা তো আমাকে একাই করতে হবে। সত্যি কি অদ্ভুত নিয়ম কানুন বাবা। হাসবো না, কাঁদবো না, রাগ করবো বুঝতেই পারছি না। তুমি যাও, আমি সারা রাত এখানেই থাকবো, কোনো সমস্যা নেই। ভয় পেও না, কোনো সমস্যা মনে হলে চিৎকার করে একবার ডাক দিও। আমি ভয় পাবো না, তবে ভীষণ একটা অস্বস্তি লাগছে। কারণ গত রাতেই তো বললে একটা মানুষ পোড়ানো হয়েছে। শ্মশানে মানুষ পোড়ানো হবে, এটাই স্বাভাবিক। ওসব ভুলে যাও, একটা অ্যাডভেঞ্চার ভেবে কাজটা করো।
লাগছে ভীষণ। নদীর পাড়ে তো মনে হচ্ছে বরফ পড়ছে, এত ঠান্ডা। শিপনকে বললাম ভয় পাবো না, কিন্তু এত ভয় লাগছে কেন? ধুর, একা একা রাতের বেলায় প্রথমবার শ্মশানে এসেছে, তাই হয়তো। ভয় কিছু নেই না, তুমি যথেষ্ট সাহসী, বিকুল, ভয় বলে কিচ্ছু নেই। কে কে ওখানে? কথা বলছো না কেন? কেউ আছেন এখানে? প্লিজ কথা বলুন। একটা শেয়াল। কি খাচ্ছে বাবা? মরা মানুষ নয় তো? আমার ভীষণ ভয় লাগছে। আমি না, আমি পারবো না, কিছুতেই পারবো না এই কাঁচা ঘুটি পাকা করতে, অসম্ভব। শিপন, শিপন, তুমি কি এখনো আছো? শুনতে পাচ্ছ? কে? পানি থেকে কিছু দেখতে পাচ্ছি না তো। নদী থেকে কে উঠে আসছে? মাবুদ, রিপন, রিপন। কাঠিও জ্বলছে না, ঠান্ডায় ঠান্ডায় হাত জমে গেছে নাকি? আগুনটা জ্বালালেই আর ভয় নেই। কেউ আসবে না কাছে। ভূত প্রেত জন্তু জানোয়ার কেউ না, চলছে না তো। কি করে? কে ওটা? ওটা কার এত লম্বা চুল? বাঁচাও শিপন! কে আসছে? এসো না বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বেরো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও। আমি কোথায়? তুমি বাসায়। এখন কেমন লাগছে বলো তো? তুমি কিন্তু আমি তো শ্মশানের কোনো নিয়ম পূরণ করতে পারিনি, প্রচন্ড ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুমি কেমন আছো? এতদিন কোথায় ছিলে? ভালো আছো তো তুমি? কিভাবে এলে বাসায়? কখন এসেছো? এত অস্থির হতে হবে না, সব বলবো। আর আমিও সবটা শুনেছি ঝর্ণা, শিপন ওদের কাছ থেকে। তুমি একা একা শ্মশানে গেছো না, আমি খুবই অবাক হয়েছি শুনে, অবিশ্বাস্য। তোমাকে হারিয়ে আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম রিপন। তার মানে তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই না? ভালোবাসো বলেই যা তুমি কখনো বিশ্বাস করোনি তা করতে তোমার আপত্তি ছিল না। দেখলে তো, আসলে ভালোবাসলেই বিশ্বাস জন্মে মানুষের মনে। আমরাও আমাদের এই প্রত্যেক বাড়িটাকে ভীষণ ভালোবাসি, যে বাড়িতে বড় দাদার বন্দি আত্মার নানা গল্প শুনে আমরা বড় হয়েছি। আমাদের শৈশব, কৈশোর, যৌবন কেটেছে অদৃশ্য রহস্যময় মন্ত্র বলে বন্দি আত্মার সঙ্গে নিয়ে। জানি বিজ্ঞানের যুগে এটা হাস্যকর, কিন্তু বিজ্ঞানের চোখ ফাঁকি দেয়া অনেক কিছুর সাথে আমাদের প্রতিনিয়ত দেখা হতো, জানো। আর তাই মনের গভীরে হয়তো কোথাও ভয় পেলেও আমরা সবাই সেটা বিশ্বাস করতাম না। আমরা বিশ্বাস করতাম এই বাড়িতে একটা আত্মা আছে, ও কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না কখনো। অবশ্য বড় দাদার কারিশমা ছিল বলেই হয়তো। রিপন, আমিও বিশ্বাস করি তোমাদের বাড়িতে সত্যি সত্যি বড় দাদার বন্দি করা একটা অদৃশ্য আত্মা আছে। তবে আত্মাটা কিন্তু তোমাদের ক্ষতি করে না। হ্যাঁ, শেষ পর্যন্ত তুমিও তাহলে মানলে। অবশ্য মানতেই হবে, উপকারী আত্মা যে তোমার রিপনকে ফেরত দিল, তাই না? এবার আমার গল্পটা শোনো, কিভাবে বাড়ি ফিরে এলাম। জলদি বলো। বড় ভাবি, ভাবি, বড় ভাই, জলদি আসেন, দেখেন কি কাণ্ড হয়েছে। কি হয়েছে ঝর্ণা? কি হলো আবার?
ভাই, তোমার বিল্ডিং হুড়মুড় করে ভেঙে পড়ছে। কি অদ্ভুত ঘটনা। জলদি আসো, চলো। বড় দাদার পোষা আত্মা মনে হয় এই বাড়ি ছাড়ছে, তাই এই কাণ্ডটা করলো। ভাবি, তুমি তো ঘটির নিয়ম শেষ করতে পারো নাই, এই জন্য এই ক্ষতিটা করলো। যাক, হুজুর তো অনেক নিয়ম কানুন নাকি করেছেন, ভাগ্যিস, নইলে আর কি কি হতো কে জানে। এত বছরে এই আত্মা আমাদের কোনো ক্ষতি করেনি। কিন্তু ভাবি, আমার কিন্তু মায়াই লাগছে পোষা আত্মাটার জন্য। এত বছর বউ হয়ে এসেছে এ বাড়িতে, কত ঘটনা ঘটেছে চোখের সামনে। তোমাদের ভাবনাগুলো খুব সহজ সরল, তাই অদৃশ্য আত্মাটার জন্যও মায়া হচ্ছে। তবে বিল্ডিং ভাঙার ক্ষতিটা আমাকে কষ্ট দিচ্ছে না, জানো। সত্যিই তো দোষটা আমার। আমি ঘটি ভেঙেছি, সেটা ফেরত দিতে পারিনি। আমার জন্য এতদিন পুরনো বসত ভিটা ছাড়ছে ওই বন্দি আত্মা। এটুকু রাগ তো তার হবেই। আমার একটুও খারাপ লাগছে না, কারণ রিপনকে তো ফেরত দিয়ে দিয়েছে। ওই নতুন বাড়ির চেয়ে, ওই ডায়মন্ডের দুলের চেয়েও তোমার ভাই আমার কাছে বেশি দামি, বেশি ভালোবাসার। ভাবি, এক কাজ করলে কেমন হয়? ভূতের ভাঙা বাড়ি এমনই পড়ে থাক, লোকজন সব দেখতে আসবে। আমরা না হয় এই পুরনো বাড়িটাতেই একসঙ্গে সবসময় থাকবো। তোমার মাথায় তো দেখছি সব ইনোভেটিভ আইডিয়া। ভূতের ভাঙা বাড়ি, বাহ। তারপর অনেক অনেক বছর কেটে গেছে। কত অজানা অলৌকিক রহস্যময়তার সঙ্গে দেখা হয়েছে মুনার। মুনা সেসবের যুক্তি খোঁজেনি। কেন জানি ওর মনে হয় জগতের রহস্যময়তা না থাকলে বেঁচে থাকাটা খুব পানসে। তবে একটা বিষয় মুনা বিশ্বাস করে, ওদের সে অদৃশ্য বন্দি আত্মা কিন্তু এখনো আছে। হুজুরের কলকাঠিতে সে বাড়ির ভেতরে আসে না, কিন্তু ভাঙা বাড়ির চারপাশেই সে থাকে। ভাঙা বাড়ি রিপনা ঠিক করেনি, মুনাও সেসব নিয়ে কথা বলেনি। কেননা মানুষের মনে কত রকম খামখেয়ালি পড়াই তো থাকে। বড় দাদার ভুল করা মন্ত্রবলের ফাঁদে যে অদৃশ্য রহস্যময়তার খেলা এতকাল চলছিল, তা কিন্তু থামিনি। লোকচক্ষুর অগোচরে নিশ্চয়ই চলে, আর চলে বলেই এই পরিবারের কোনো ক্ষতি আজও হয়নি। ও আরেকটা কথা, মুনার বাবার দেওয়া ডায়মন্ডের দুলটা মুনার ড্রেসিং টেবিলের ওপরে খুঁজে পেয়েছিল। ও, তুই এসেছিস ফারিন। তোর বাবাকে পাঠালাম আমি। টিভিতে নিউজ দেখে আমার তো হাতটা উড়ে গেছে। ফোনটা কই তোর? উফ মা, কি বলবো তোমাকে, সবাই এত ভয় পেয়েছে। সব ভিতুর ডিম এক একটা। আমার ক্যামেরাম্যান তো স্পটে ক্যামেরা ফেলে দে ছুট। তুই হাসছিস? ভয় পাসনি? তোমার মেয়ে অনেক সাহসী। তবে আজ এমন এক জায়গায় আটকে গেলাম আমি, মা কি যে বলবো। জায়গাটা তো এমনিতে একটু কেমন যেন। তারপর নিউজ করতে বেশি লোকজন যায়নি। জানাজানি হয়ে গেলে প্রশাসনের চাপ আছে। তার উপর আবার পেছন দিকটায় একটা পরিত্যক্ত শ্মশানও আছে। ধুর, ওইসব ছাতার চাকরি ছাড়তো। এত টেনশন নেওয়া যায় নাকি এই বয়সে? প্রেশার টেশার ধাম করে বেড়ে যায় তোর চিন্তায়। দাঁড়া, তোর বাবাকে ফোন দিয়ে এক্ষুনি চলে আসতে বলছি। জানো মা, আমি যখন একা একা ওখান থেকে বেরোনোর পথ খুঁজছিলাম, তখন হঠাৎ দেখি একজন লম্বা মহিলার সাদা থান পরা কোত্থেকে যেন এগিয়ে এলো। ব্যাপারটা কিন্তু একটু ভৌতিক মা। তারপর কথা বলেছে তোর সাথে? দেখতে কেমন? চেহারা দেখেছিস? না, শুধু বলল আমার পেছন পেছন এসো, ভয় নেই। মহিলাটা খুব লম্বা, একটু কেমন যেন, সাদা থানটাও পুরনো, এমনভাবে ঘোমটা দেওয়া, মুখটা ভালো করে দেখতেই পেলাম না। অবশ্য টেনশনে ছিলাম তো। নিশ্চয়ই তোর বড় দাদার পোষা ওই বন্দি আত্মাটাই হবে। ওই আত্মা আমাদের ফ্যামিলি অনেক উপকার করেছে, তোরও করলো, দেখলি তো। মা, তুমি যে কি না, আমাদের বড় দাদার পোষা আত্মা। আমার দাদার বাড়িতে আমার বড় দাদার একটা পোষা আত্মা আছে। সেসব গল্প ছোটবেলায় আমাকে সেই আনন্দ দিত। এখন এসব তোমার মুখে শুনলে হাসি লাগে। এসব কখনো সত্যি সত্যি হয় নাকি, বোকা মহিলা। উফ, আমার মাটা এত বোকা কেন? জিন, পরি, ভূত, আত্মা, প্রেতাত্মা এসব কখনো দেখা যায় না মা। এসব ভীতু মানুষের কল্পনা। অবশ্যই দেখা যায়।
তুই বিশ্বাস কর, এরা আছে মানুষের খুব কাছাকাছি। তাই বলে এত কাছাকাছি যে আমাকে পথ দেখিয়ে নিয়ে এলো? এই গল্প কে বিশ্বাস করবে বলো? আমাকে নিয়ে সব বন্ধুরা হাসাহাসি করবে যদি একবার জানে, আর আমাকে যে কি পচাবে তুমি চিন্তাই করতে পারবে না। হাসাহাসি করুক, ওই রহস্য মহিলা আসলে আমাদের বাড়ির পোষা আত্মাটাই। তোর বড় দাদার মন্ত্রে আটকে গেছিল বেচারা। মুনার মেয়ে খুব হাসাহাসি করে, কিন্তু মুনা বিশ্বাস করে ওদের বাড়ির পোষা আত্মাটা এখনো আছে। তা না হলে হুট করে মুনার মেয়েকে ওই দিন পথ দেখালো কে? সে যদি রহস্যময় নাই হবে তবে নিশ্চয়ই মুখ দেখা যেত। বড় দাদার ভুল মন্ত্র বলে হোক আর পোষা হোক, যাই হোক না কেন, বন্দী আত্মার উপকার মুনা সারা জীবন মনে রাখবে। কারণ ওই দিন ওইটুকু উপকার করেছিল বলেই রিপন আর মুনা আজও একসঙ্গে সুখে দুঃখে জীবনের পথ চলছে। সত্যি বিশ্বাসেই বোধহয় অনেক কিছু মেলে, আর অবিশ্বাস অথবা তর্ক যোজন যোজন দূরে ঠেলে দেয় সবকিছু।